এখনের এই মুহূর্তে এখানে কত লাইভ স্নোফল হচ্ছে দেখেছেন তো, আর চারিদিকের পরিবেশ দেখুন, দেখেছেন তো কি অবস্থা, কিভাবে যাচ্ছে দেখুন, অর্ধেক ডুবে যাচ্ছে, বুঝতে পারছেন। এশিয়ার সব থেকে উচ্চতম ব্রিজ চিচাম। অনেকে হয়তো জিজ্ঞেস করবেন যে এই জায়গাতে আসার সব থেকে ভালো সময় কোনটা। এখান থেকে বাম দিকে একটা নিচে নদী বয়ে গেছে দেখতে পাচ্ছেন। आप जाओ, बहुत मजा आएगा। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। এখন আমি রয়েছি কাজার একটা অফবিট গ্রাম, যার নাম হচ্ছে কিব্বের। এর আগের পর্বে আপনারা দেখেছেন কীভাবে আমি এসে পৌঁছেছি কাজাতে, এবং কাজাতে কোন কোন জায়গাগুলোতে ঘুরেছিলাম। তো আজকে এই কিব্বের ছেড়ে আমরা কিন্তু চলে যাবো একদম সোজা লোসারের উদ্দেশ্যে। এখন এই সময় এখানে আশেপাশের পরিবেশ দেখছেন কত সুন্দর। এখানে চারিপাশে রয়েছে মাড হাউস, একদম সারি সারি পাহাড়ে থাকে। গতকাল রাতে এখানে -1 ডিগ্রি টেম্পারেচার ছিল। এখন ঘড়ি কাটাতে সময় সকাল 11টা। আর এখান থেকে লোসারের ডিস্টেন্স খুব একটা বেশি দূর নয়। সকালের সময় এখানে কিসে ঘুম ভাঙে জানেন? অন্যান্য জায়গায় পাখি ডাকে ঘুম ভাঙে, কিন্তু এখানে ঘুম ভাঙে গাধার ডাকে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের এই মাটির হাউসের একদম ছাদের মধ্যে। এই জায়গা থেকে আশেপাশের ভিউ দুর্দান্ত লাগে। জায়গার ভিউটা দেখে আপনারাই বলুন জায়গাটা কেমন লাগছে আপনাদের। এখানে সকালের খাবারে অনেক রকম অপশন রয়েছে। আমি নিয়েছি আলুর পরোটা। এখানে আলুর পরোটা ছাড়াও এখানে রয়েছে ব্রেড জ্যাম, তার সাথে ডিম সেদ্ধ রয়েছে, চায়ের অপশন রয়েছে। এখন গাড়িতে বসে আমরা রওনা হয়ে গেলাম আমাদের কিব্বের ভিলেজ থেকে একদম লোসারের উদ্দেশ্যে। আর তার আগে পড়বে মাঝখানে একটা ব্রিজ, যেটা হচ্ছে আমাদের এশিয়ার সব থেকে উঁচু জায়গায় তৈরি সাসপেনশন ব্রিজ, যার নাম হচ্ছে চিচাম ব্রিজ। ডিস্টেন্স খুব বেশি দূর নয়, জোর করে হলে 10 থেকে হয়তো 12 মিনিট সময় লাগতে পারে। আর এখানে আশেপাশের প্রকৃতি একদম পুরো আলাদা। আর এই জায়গা না আসার পর দেখছি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, মানে যেই ঠান্ডাটা আমরা আমাদের হোমস্টের মধ্যে ফিল করছিলাম তার তুলনায় কিন্তু অনেকটা কিন্তু ঠান্ডা বেড়েছে এই জায়গায়। আর বেশ কিন্তু ভারী পরিমাণে এখানে বাতাস চলছে এখন। এখানে আমার পেছনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা। আর ব্রিজে যাওয়ার আগে এখানে আশেপাশে দেখবেন অনেকগুলো না খাবারের স্টল আছে, যেখানে ম্যাগি, চা, মোমো, কফি ইত্যাদি পাওয়া যায়। দেখুন বৃষ্টি চলে আসলো হালকা। মানে এই যে কদিন আমরা ট্রাভেল করছি, যেই সমস্ত জায়গাগুলোতে আমরা যাচ্ছি, মানে যেগুলো সব থেকে ভালো ভালো জায়গা, গাড়ি থেকে নামলাম, কিছুক্ষণ দাঁড়ালাম, আর সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু। আমরা কি বৃষ্টি নিয়ে ঘুরছি সঙ্গে নাকি সেটাই বুঝতে পারছি না। এই যে দেখুন কত এখানে খাবারের স্টল। আর এই হচ্ছে এশিয়ার সব থেকে উচ্চতম ব্রিজ চিচাম। এই জায়গাতে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট রয়েছে, যেখানে লেখা রয়েছে আই লাভ চিচাম ব্রিজ। এখানে ব্রিজের পাশে এখানে একটা ডাস্টবিন দেখেছেন, কত প্লাস্টিকের বোতল, কত কিছু রয়েছে দেখুন এখানে। এই ব্রিজের দুই প্রান্তে রয়েছে দুটো গ্রাম, একটা হচ্ছে চিচাম গ্রাম যেটা রয়েছে এই প্রান্তে, আর এই প্রান্তে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কিব্বের ভিলেজ, মানে যেই দিক থেকে আমরা আসছি। আর এই যে ব্রিজটার হাইট কত জানেন? সমুদ্রতল থেকে প্রায় 13,500 ফুট, মানে বুঝতে পারছেন কতটা উপরে দাঁড়িয়ে রয়েছি। আর এই ব্রিজটা টোটালি হচ্ছে ঝুলন্ত ব্রিজ, মানে সাসপেনশন ব্রিজ। এই জায়গাতে এখন মারাত্মক পরিমাণে হাওয়া চলছে দেখছেন। আর এই রকমের যে তিব্বতীয় যে ফ্ল্যাগগুলো আছে না, এই জিনিসগুলো আমার প্রত্যেকটা জার্নিতে পাহাড়ে যখন ঘুরতে যাই তখন আমার মন কাড়ে। এখানে এই ব্রিজের নিচে রয়েছে একটা গভীর গিরিখাত, যার হাইট কত জানেন? 500 ফুটের কাছাকাছি। এই ব্রিজ দিয়ে কিন্তু সবসময় অনবরত গাড়িগুলো যাওয়া আসা করে। তো সেই জন্য যখন এখানে আসবেন একটু সাবধানে ঘোরাফেরা করবেন। আর এই জায়গার শীতের সময় যখন ঘুরতে আসবেন অন্য একটা আকর্ষণ রয়েছে, সেটা কি জানেন? এইটা হচ্ছে স্নো লেপার্ডের জন্য বিখ্যাত। শীতের সময় ঘুরতে আসলে ওই সময় এখানে প্রচুর পরিমাণে স্নো লেপার্ড দেখতে পাওয়া যায়। মানে 3 মাসের মধ্যে, মানে 90 দিনের মধ্যে প্রায় 80 দিন এখানে স্নো লেপার্ডের দেখা মেলে। এটা হচ্ছে এখানে যে গ্রামবাসীরা আছে তাদের কাছ থেকে শুনলাম। আগে একটা সময় শোনা যায় মানে দড়ির দ্বারা মানুষ এই প্রান্ত থেকে ওই প্রান্তে পারাপার হতো। মানে ভাবতে পারছেন মানে কতটা রিস্কি ছিল তখনের জীবনযাত্রা। এই ব্রিজটা নির্মাণ হয়েছে প্রায় 15 বছর ধরে। তার আগে এইভাবেই এখানের মানুষরা যাওয়া আসা করতেন। তো যাই হোক, 2017 সালের দিক থেকে মোটামুটি এই ব্রিজটা সবার জন্য ওপেন করে দেওয়া হয়েছে। তারপর থেকে এই জায়গাতে টুরিস্টের ভিড় যেমন বাড়ছে, তার সাথে এখানে যে দুইটা যে গ্রাম আছে তাদের কানেক্টিভিটি অনেকটা হচ্ছে ইজি হয়ে গেছে আগের তুলনায়। আর এখানে খাওয়া দাওয়ার জন্য যেটা বললাম, এখানে তো রয়েছে অসংখ্য স্টল, তার সাথে এরকম সুন্দর ভিউ পয়েন্ট। মানে এখানে আসলে কোন দিক থেকে 3-4 ঘন্টা সময় কেটে যাবে সেটা খুঁজে পাওয়া যাবে না। তো এখানে আমরা কিছুক্ষণ ফটোগ্রাফি করব, ভিডিওগ্রাফি করব, রিল বানাবো, কিছুক্ষণ পায়ে হেঁটে জায়গাটাকে উপভোগ করব। এখানে বোর্ডের মধ্যে মেনশন করা আছে দেখতে পাচ্ছেন, এখানে একবার মানে একটা টাইমে একটাই মাত্র গাড়ি পারাপার হতে পারবে। আমি ভাবতে পারিনি যে এখানে এসে স্নোফল দেখতে পাবো। দেখুন আমার জ্যাকেটের মধ্যে দেখুন কত স্নো পড়ছে, দেখুন তাকিয়ে দেখুন খালি একবার।
ব্ল্যাক টি শার্ট পরে আছি, সেই জন্য সব থেকে ভালো বোঝা যাচ্ছে। এর আগে আমি যত জায়গায় ঘুরতে গিয়েছি কোনো জায়গাতে সত্যি কথা বলতে স্নোফল পাইনি, সেটা কাশ্মীরেই হোক সিকিমেই হোক, কিন্তু প্রথমবার এইরকম এশিয়ার সব থেকে হাইয়েস্ট পিচের মতো দাঁড়িয়ে স্নোফল পাচ্ছি। একটু আগে আপনাদেরকে বলছিলাম যে এখানে স্নো লেপার্ড দেখতে পাওয়া যায়, কিন্তু এখনের সময় যে দেখতে পাবো এটা কিন্তু আশা করিনি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ক্যামেরাতে দেখাতে পারলাম না। এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে এক গভীর গিরিখাত, আর আমি এখন কোন জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা একটু দেখাও। নিচে রয়েছে চিচাম ব্রিজ। এই জায়গাতে আমি আসছিলাম খালি এখান থেকে জাস্ট দূরের যে একটা পাহাড়ের ভিউ আছে ওখানে, যেখানে বরফ দেখতে পাওয়া যাচ্ছে ওই ভিউটার জন্য, কিন্তু এখানে এসে হঠাৎ করে দাঁড়িয়েছি, হঠাৎ করে দেখলাম একটা পাথর না স্লাইড হলো নিচের দিকে, আওয়াজ পেলাম। নিচের দিকে তাকাতেই এখানে দেখলাম ঠিক হচ্ছে যে বিড়ালের থেকে একটু বড়, এই সাইজটা হবে জোর করে। এখান থেকে দৌড়ে চলে গেল জাস্ট নিচে এই জায়গাটায়, আর ওখানে একটা না গর্ত মতো আছে। কি আফসোস, এরকম জায়গাতে সত্যিকারে ঘুরতে এসে এরকম জিনিসগুলোকে যদি ক্যামেরার মধ্যে না করা হয় না, তো আপনাদেরকে বলবো এই জায়গাতে এসে ভুল করে দাঁড়াবেন না। এই পাথরগুলো না সব না ভাঙাচোরা। এইবার আমাদের পালা এই জায়গা থেকে অন্যত্রে পাড়ি দেওয়া, কিন্তু তার আগে আবার শুরু হলো একবার হালকা স্নোফল, কিন্তু এইবার বৃষ্টিও বিরাজমান। তাই মাথা বাঁচাতে দৌড় লাগিয়ে হাজির হলাম খাবারের স্টলে, যেখানে এক কাপ চায় চুমুক দিয়ে এইবারের মতো শেষ বিদায় জানালাম এই চিচাম গ্রামকে। এরপর আবার কিছু সুন্দর মুহূর্ত এবং আরও কিছু ভালো খারাপ রাস্তা নিয়ে আগামী আরও একটা দিন পথ চলা। ভেবেছিলাম একদম লোসার পর্যন্ত আর কোনো ভিডিওগ্রাফি করব না, কোনো কথাবার্তা বলবো না, কিন্তু এই দিকের জায়গাটা এতটা সুন্দর, এখানের পরিবেশ একদম আলাদা, এখানের পাহাড়ের প্রকৃতি একদম আলাদা, থাকতে পারলাম না, না থাকতে পেরে আবার হচ্ছে এখন ভিডিওতে কথা বলা শুরু করলাম। আপনারা নিজেরাই দেখুন মানে কি দেখছি এইগুলো। অনেকেই বলে যে স্পিতি ট্যুর করলে যেটা হচ্ছে স্বপ্ন থাকে আমাদের, তার হচ্ছে 60% থেকে 70% কমপ্লিট হয়ে যায়। সেই জিনিসটা আজকে এখানে এসে ফিল করছি, কিন্তু এখানে এত চারিদিকে এত ভিউ রয়েছে না, কোনটা ছেড়ে কোনটা দেখাবো সেটাই খুঁজে পাচ্ছি না। মানে ক্যামেরাতে হয়তো দেখাতে পারছি কিছুটা জিনিস, কিন্তু যেই জিনিসটা খালি চোখে দেখছি 360 ডিগ্রি, সেই জিনিসটা তো ক্যামেরাতে দেখানো সম্ভব নয়। তো তার জন্য কী করতে হবে, জীবনে একবার স্পিতি ট্যুর করতে হবে। যেহেতু আজ সকালে একটু দেরি করেই রওনা দিয়েছিলাম কিব্বের ভিলেজ থেকে, তাই সন্ধ্যের ঘরটাও খুবই নিকটে। তাই আজকের জন্য গাড়ি থেকে নেমে আর কোনো সাইট সিন নয়, আজকে আমাদের রাতের স্টে হবে স্পিতি ভ্যালির বিখ্যাত লোজার ভিলেজে, যে জায়গার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,400 ফিটের মতো, যেখানে জোরে জোরে কথা বলা এবং হাঁটাচলা করতে গেলেও শ্বাস নেওয়ার সমস্যা হয় কিছু কিছু মানুষের। কিব্বের থেকে লোসারের দূরত্ব খুব জোর করে হলে 42 কিলোমিটার অ্যাপ্রক্স, যেখানে সন্ধ্যের মধ্যে পৌঁছে আমাদের প্রিপারেশন করতে হবে পরের দিনের অন্যতম এবং সর্বসেরা কুঞ্জুম পাস ও চন্দ্রতালের মতো উচ্চতার গন্তব্যের জন্য। এই হচ্ছে লোসারে আমাদের রুম। একটা বড় সাইজের বেড রয়েছে, এখানে দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া আছে মোটা, এখানে চেয়ার, এখানে টেবিলের বন্দোবস্ত রয়েছে, এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল, তার সাথে ড্রয়ার, বসার জন্য এরকম বেতের মোড়া রয়েছে, জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য হ্যাঙ্গারগুলো দেখছেন তো, জাস্ট একদম পুরো ইউনিক। এখানে আশপাশের দেওয়ালটা দেখুন কত সুন্দর, এখানে পর্দা সরালে এখান থেকে দেখতে পাবেন পাহাড় চূড়ায় বরফ, কিন্তু রাতের বেলায় বরফের দৃশ্য তো দেখানো যাবে না। এখানে একদম গেটের পাশে রয়েছে অ্যাটাচ বাথরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর একটা ওয়েস্টার্ন কোমোড, গিজারের ফ্যাসিলিটি আছে, সুন্দর একটা ইউনিক ব্রেসিন। এখন এই মুহূর্তে ঘড়ি কাটতে বাজে রাত্রি 9টা। কালকে সকালবেলায় মানে ভোর 4টের সময় আমাদেরকে ঘুম থেকে উঠে যেতে হবে চন্দ্রতালের উদ্দেশ্যে, সেই জন্য আজকে খাওয়া দাওয়া তাড়াতাড়ি সেরে নিচ্ছি, তাড়াতাড়ি ঘুমোতে হবে। আর রাতের খাবারে আজকে রয়েছে দেখুন, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে মিক্স ভেজ একটা সবজি, এখানে রুটি ভাত দুটোই নিয়েছি, আর তার সাথে রয়েছে চিকেন কষা। তাহলে চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই, দেখা হচ্ছে কালকে একদম সকালে। এখন এই মুহূর্তে ঘড়ি কাটা সকাল 6টা, তার সাথে সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আর চারিদিকের পরিবেশ দেখুন, দেখেছেন তো কী অবস্থা, চারিদিকে রয়েছে পাহাড়ের শৃঙ্গ, তার সাথে বরফ, আর এখন কিন্তু স্নোফল হচ্ছে এখন অল্প একটু আগে।
সেই জন্য আমাদেরকে বেরিয়ে পড়তে হলো তাড়াতাড়ি। একটু লেট হয়ে গেছে অবশ্য। খাওয়া দাওয়া করবো এখন ঝটপট পাশে এখান থেকে। খাওয়া দাওয়া করে সোজা একদম গাড়ি থেকেও রওনা হয়ে যাব। আর অলরেডি আমাদের ব্যাগপত্র লাগে যা কিছু ছিল সব কিন্তু আমাদের গাড়ির মধ্যে প্যাক হয়ে গেছে। মানে বুঝতে পারছেন, আজকে আমাদেরকে এখান থেকে চেক আউট করতে হলো সকাল সকাল, যেটা একটু কষ্টের। কত গাড়ি দেখুন লাইন লেগেছে এখান থেকে। এই হচ্ছে এখানে ডাইনিং হল, কতটা বড় দেখছেন, বেশ সুন্দর সাজানো গোছানো। একদম এখানে খাবারের টেবিলে বসে এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে পুরো পাহাড়ের দৃশ্যগুলো। সকালের খাবারে রয়েছে আমাদের ব্রেড অমলেট আর তার সাথে চা। এই জায়গাতে রাতের সময় এত ঠান্ডা ছিল, -1 ডিগ্রি ছিল, এখন একটু কমেছে। চন্দ্রতল যাওয়ার আগে একটা জায়গা পড়বে যার নাম হচ্ছে কুঞ্জুম পাস, যেখানে যেতে মোটামুটি 45 মিনিটের মতো সময় লেগে যেতে পারে। আর ওই জায়গা পার করে আমরা পৌঁছবো চন্দ্রতলে। আর তার আগে এই যে রাস্তাটা অদ্ভুত সুন্দর, এখানে আশেপাশে মেঘাচ্ছন্ন বরফের পাহাড় হচ্ছে হাতছানি দিচ্ছে চোখের সামনে। আর তার সাথে দূরের পাহাড়গুলোতে হালকা হালকা করে স্নোফল হচ্ছে, এখান থেকে চোখে কিন্তু ধরা দিচ্ছে। তো যখন আমরা কুঞ্জুম পাসে যাব ওখানে কিন্তু একটা স্নোফলের চান্স রয়েছে আজকে একদম 99%। খুবই একটা দুর্দান্ত জার্নি হতে চলেছে। আর এখানে যে রোড কন্ডিশন সেরকম কিন্তু খুব ভালো না, কিন্তু আগের তুলনায় অনেক ভালো। আগে বলছি না কি এখান থেকে মানালি পৌঁছতে চন্দ্রতল থেকে 12-13 ঘন্টা করে সময় লাগতো, কিন্তু এখন বর্তমানে রাস্তা হচ্ছে যে ভালো আছে, কিন্তু আগে গিয়ে রাস্তা কিন্তু খারাপ আছে। আর কিছু কিছু জায়গা এমন আছে যেখানে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে অল্প একটু এগিয়ে গিয়ে আবার গাড়িতে উঠতে হতেও পারে। এই দেখুন, কথা বলতে বলতে চলে আসলাম একটা ছোট্ট ওয়াটার ক্রসিংয়ে। দেখেছেন তো কত জল, সব বরফ গলে আসছে। দেখুন এই জায়গাটা কতটা সুন্দর লাগছে, দেখেছেন তো কত ওয়াটারফল। দেখুন এখান থেকে বরফের সঙ্গে আমরা চলতে শুরু করেছি একসাথে। কিছুদিন আগে আসলে এই জায়গাতে এত পরিমাণে পুরো বরফ জমে থাকে না, যে ওই সময় এই জায়গা দিয়ে যাওয়া মুশকিল হয়ে যায়। আপনাদেরকে আমি বলেছিলাম না, কিছু কিছু জায়গা রয়েছে যে জায়গাতে নামতে হবে, নেমে পার হতে হবে। দেখছেন তো এইরকম ছোট্ট ছোট্ট ওয়াটার ক্রসিং আছে। আমরা গাড়ি থেকে নেমে পড়লাম, বেকার রিস্ক নিয়ে কোনো লাভ নেই। কীভাবে যাচ্ছে দেখুন। यहाँ पे एक एयरफोर्स का एक जहाज क्रैश हुआ था। यहाँ पे हाँ, कितना साल पहले? उनको मेरे को पता नहीं है कितना साल पहले। जितने भी बंदे की डेथ हुई थी ना, वो सारा इसमें लिखा हुआ है। কুঞ্জুমলা ওয়ার মেমোরিয়াল। এই আমরা প্রবেশ করে গেলাম। আর এই যে রাস্তাটা আছে না, যারা বাইক রাইডার তাদের জন্য এই রাস্তা স্বর্গের থেকে কম নয়। বেশি বরফ না, চোখ ধাঁধিয়ে দেয়, ভালো লাগে না। যত বেলা বাড়বে তত কিন্তু এই জায়গায় গাড়ির পরে লাইন লেগে যায়। যদি লেট হয়ে যায় এবং ওয়েদার যদি খারাপ হতে শুরু করে, তাহলে কিন্তু এখানে আসা রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়, একটা গাড়িকেও পারমিট দেওয়া হয় না। এই জায়গায় বৌদ্ধ স্তূপটা দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। তবে যে জিনিসটা দেখছিলাম এখানে কুঞ্জুম পাসে না, সকালের সময় দেখছিলাম এখানে স্নোফলের একটা চান্স রয়েছে 99%, কিন্তু সেই জিনিসটা এখানে দেখতে পাচ্ছি না। মানে এটা ভাগ্যের ব্যাপার আর কি, দেখালেই যে পাওয়া যাবে তার কোনো গ্যারান্টি নেই। এবং অনেক সময় এমন হয় যে গুগলে দেখায় না স্নোফল, কিন্তু এখানে স্নোফল শুরু হয়ে যায়। ফ্ল্যাগগুলো কত সুন্দর উড়ছে দেখছেন তো বরফের মধ্যে। এখানে রয়েছে বুদ্ধদেবের ছোট্ট একটা মূর্তি, আর এই হলো এখানের বৌদ্ধ স্তূপ। অনেকে হয়তো জিজ্ঞেস করবেন যে এই জায়গাতে আসার সবথেকে ভালো সময় কোনটা। এই জুন মাসের এখনো সময় আসলে এইরকম বরফের ভিউটা দেখতে পাবেন, তার সাথে এরকম সুন্দরভাবে জায়গাগুলো ঘুরতে পারবেন। যত দেরি করবেন এখানে আশেপাশের পাহাড়ে যত বরফ রয়েছে সব কিন্তু গলতে শুরু করবে, এবং এই যে সৌন্দর্যটা রয়েছে এই সৌন্দর্য কিন্তু আস্তে আস্তে হারাতে শুরু করবে। তো কিছুক্ষণ আমরা এই জায়গাতে দাঁড়াবো। এখানে 10 মিনিট টাইম দেওয়া হয়, মানে 10 মিনিট এখানে দাঁড়ানো হয়, তারপর এখান থেকে চলে যাওয়া হয় একদম চন্দ্রতলের উদ্দেশ্যে। যদি চন্দ্রতলে ওখানে যদি লেট হয় তাহলে কিন্তু রাস্তা জ্যাম হয়ে যাবে এবং আমাদের মানালি পৌঁছতে প্রায় আজকে রাত্রি 11টা কিংবা 12টা বাজতে পারে। কিছুক্ষণ এখানে ওয়েট করছি আমরা, দেখি যদি এখানে স্নোফল পাই তাহলে সেটা একটা মানে ভাগ্যের ব্যাপার হবে আর কি। আর যাওয়ার সময় দেখতে পাচ্ছি ওয়েদার প্রচুর পরিমাণে খারাপ হতে শুরু করেছে। আগে তো পুরো মেঘে পুরো ঢেকে রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর পাশ দিয়ে বয়ে চলেছে এরকম বরফ বলা জলের হচ্ছে ছোট্ট নদী, তার সাথে বরফ। মানে এত ছোট ছোট ওয়াটারফলস রয়েছে না এই রাস্তা বরাবর, যেটা একদম মানে স্বপ্নের মতো। আর এই জায়গায় দেখুন কত ট্যুরিস্ট সব দাঁড়িয়ে আছে, দেখুন সবাই এখানে বরফের মজা নিচ্ছে।
এই বরফ দেখার জন্য আমরা ছুটে যাই কোন কোন জায়গায় বলুন তো? সিকিমে যাই, কাশ্মীরে যাই, সেই জিনিসটা এখন এখানে এসে দেখতে পাচ্ছি চন্দ্রতলার সামনে এসে। এই জায়গার সামনে দেখুন রাস্তার দুই ধারে মোটা মোটা বরফ জমা রয়েছে। কতটা পুরো দেখেছেন তো বরফগুলো? উফ, দারুণ দারুণ। কিন্তু এখন যেহেতু বরফ গলতে শুরু করেছে সেই জন্য এখন বরফ গলা জলে দেখুন রাস্তার অবস্থা পুরো একদম কাদামাখা হয়ে গেছে। হোটেল থেকে বেরোনোর আগে আপনাদেরকে বলছিলাম না যে আজকে স্নোফলের ওয়েদার রয়েছে। দেখুন মিলে গেল কোথায় কোথায়, হালকা হালকা শুরু হয়ে গেছে। মানে কুঞ্জুম পাসে পাইনি, কিন্তু কুঞ্জুম পাস ছাড়ার পর হালকা হালকা করে কিন্তু শুরু হয়ে গেছে। যত সামনে থেকে এগোবো স্নোফল কিন্তু বাড়তে থাকবে খুব সম্ভব মনে হচ্ছে, কারণ সামনে পুরো একদম অন্ধকার হয়ে রয়েছে কুয়াশা মেঘে, যেটা দেখে মনে হচ্ছে সামনে ভালো পরিমাণ স্নোফল হচ্ছে। এটাই হলো কাজা থেকে মানালি যাওয়ার হাইওয়ে, যেই রাস্তা শুধু সংকীর্ণ বললে ভুল হবে। এই রাস্তা অ্যাডভেঞ্চার এবং বিপজ্জনকও, যেখানে একটা গাড়ি সামনে থেকে চলে আসলে পাশ কাটিয়ে যেতেও ভয় লাগতে পারে। তাই হিমাচলের গাড়ি এবং ড্রাইভার ছাড়া প্রাইভেট 4 চাকা নিয়ে এই রাস্তায় ট্রাভেল করা নাই ভালো। বিশেষ করে এই রকম দুর্গম পাহাড়ি রুটে গাড়ি চালানোর অভিজ্ঞতা যদি না থেকে থাকে। তবে এই কথাও সত্য, এই রাস্তা থেকে দেখতে পাওয়া দৃশ্য স্বর্গের থেকেও সুন্দর। এখান থেকে বাম দিকে একটা নিচে নদী বয়ে গেছে দেখতে পাচ্ছেন? এই নদীটার নাম হচ্ছে চন্দ্রা নদী। এর উৎপত্তি হয়েছে চন্দ্রতাল লেক থেকে, যার জন্য নাম দেওয়া হয়েছে চন্দ্রা। আর আশেপাশের কি সুন্দর ভিউগুলো দেখুন। আমরা এখন হালকা নিচে নামতে শুরু করেছি। এখানে সামনে একটা দেখতে পাচ্ছেন ওয়েলকাম বোর্ড লাগানো রয়েছে। এইটাই হচ্ছে চন্দ্রতালের ভিজিটের এন্ট্রি গেট। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে চন্দ্রতাল। এইবার আসছে দেখুন সব থেকে বড় ওয়াটার ক্রসিং। ওই যে আপনাদের বলেছিলাম কিছু কিছু জায়গা রয়েছে যে সমস্ত জায়গাতে আমাদেরকে নেমে পায়ে হেঁটে আমাদের যেতে হবে, তারপর আবার উঠতে হবে গাড়ির মধ্যে। এইটা একটা বড় একটা ওয়াটার ক্রসিংয়ে চলে আসছি এখন। বিশাল বড় একটা ঝর্ণা, একদম রোডের ওপর দিয়ে কীভাবে জলটা যাচ্ছে দেখুন। এই জায়গাতে গাড়ির মধ্যে বসে কিন্তু যাওয়া যায় না। এই দেখুন কি অবস্থা। এই যে আমাদের গাড়ি এবার এই জায়গাতে ক্রস করবে, দেখুন কীভাবে। হাতের মধ্যে জুতো নিতে হয়েছে। ভাবুন এইরকম বরফ বলা জলের মধ্যে পা ডুবিয়ে যাচ্ছে এইভাবে। এখন আপনাদের সাথে একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করি। এখন যে ওয়াটার ক্রসিংটা আমরা পার করে আসলাম না, ওখান থেকে শুরু হয়েছে বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত হালকা হালকা করে। আর যত বৃষ্টির জলগুলো কাঁচের মধ্যে সব লেগেছে না, সব দেখুন জমে পুরো একদম বরফ হয়ে যাচ্ছে। এখন এই সময় বাইরের দৃশ্য দেখতে গেলে কাঁচ নামিয়ে দেখতে হবে, কাঁচের ভেতর থেকে কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। এই দিক দিয়ে সেই যে নদী দেখাচ্ছিলাম একটু আগে, এখন পুরো ব্লার হয়ে গেছে সব কিছু। আর যেই ওয়াটার ক্রসিংটা আমরা পার করলাম, এটা বলছে নাকি ট্রেলার, ওর থেকেও বড় বড় রয়েছে। একবার নামলাম ওখানে, পায়ের চামড়া পুরো লাল হয়ে গেছে। একটু দুর্গম হতে পারে, ভয়ঙ্কর লাগতে পারে, কিন্তু যারা বাইক রাইডার আছে তাদের জন্য এই রাস্তাটা পুরো স্বর্গের মতো। এখনের এই মুহূর্তে আমরা চলে আসছি প্রায় চন্দ্রতাল লেকের সামনাসামনি। এখানে আসার পর দেখছি এখানে প্রচুর না সব ক্যাম্পের ব্যবস্থা আছে, যেখানে থাকতে পারবেন। আমাদের কিন্তু আগে ঠিক ছিল যে আমরা এখানে টেন্টের মধ্যে থাকবো, কিন্তু এত পরিমাণে আমরা ঠান্ডা সহ্য করছি, যখন আমরা চিটকুলে আসছিলাম তখনই কিন্তু আমাদের প্ল্যান বাতিল করে দেওয়া হয়েছে এবং আমরা স্টে করেছি লোসারে। তাছাড়া কিন্তু আমরা এখানে টেন্টের মধ্যেই থাকতাম। জুন মাসের শেষের দিকে কিংবা যদি ওর পরে যদি আসেন তাহলে থাকবেন, তাহলে কিন্তু একটা নতুন দুর্দান্ত অভিজ্ঞতা নিয়ে বাড়িতে ফিরতে পারবেন। এখানে পেছনে রয়েছে আমাদের গাড়ি পার্কিংয়ের একটা জায়গা, যেখানে সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি আরও অনেক আগে পর্যন্ত যায়, কিন্তু যে বললাম সামনে একটা ওয়াটার ক্রসিং রয়েছে, ওখানে নাকি 3টে ট্রাভেলার গাড়ি ফেসে গেছে, যার জন্য ওখানে সমস্ত গাড়ি যাচ্ছে না, সব এখানেই সব দাঁড়িয়ে আছে। তো এখান থেকে আমরা পায়ে হেঁটে যাচ্ছি চন্দ্রতলার দিকে। কিন্তু একদিক থেকে ভালোই হয়েছে, এইরকম পাহাড়ি রুটে একটু ট্রেকিংয়ের মজাটাও পাওয়া যাবে। আর ঠান্ডা এই জায়গাতে মারাত্মক লেভেলের। জ্যাকেটের চেন আটতে হয়েছে, ভেতরে রয়েছে একটা সোয়েটার, তার নিচে আরও 3টে জামা। বুঝতে পারছেন, সমস্ত মানুষ দেখতে পাচ্ছেন কিন্তু পায়ে হেঁটেই যাওয়া আসা করছে এখন। তো চলুন পায়ে হেঁটেই যাওয়া যাক এবং এই জায়গাটা একটু ফিল করা যাক। আমাদের সঙ্গে যারা হচ্ছে ট্যুরটা অর্গানাইজ করছে তারাও মজা নিচ্ছে, মানে আমরা কোনো কষ্ট করবো, সবাই মিলে করবো। আর মানুষের জীবনে একটা ইচ্ছা থাকে যে স্পিতি ট্যুর করবো। আমার মনে হয় একবার সবাইকে প্র্যাকটিক্যালি এসে দেখা উচিত। একদম। এই দেখুন শুরু হয়ে গেল স্নোফল, দেখতে পাচ্ছেন কীভাবে সবাই পার হচ্ছে, দেখছেন তো। তবে এখানে জুতো খোলা দরকার নেই, পাশ দিয়ে কিছুটা জায়গা রয়েছে যেখানে পাথরের উপর দিয়ে যাওয়া যায়। অনেকে হয়তো বলবেন যেখানে আমরা টাকা দিয়ে ঘুরতে আসছি তাহলে আমাদেরকে গাড়িতে করে কেন নিয়ে যাওয়া হচ্ছে না। আসল ব্যাপারটা হচ্ছে যে এখানে প্রকৃতি
প্রকৃতি যেভাবে আপনাদেরকে নিয়ে যাবে সেভাবে মানিয়ে নিয়ে যেতে হবে। আর তা না হলে যদি বলেন যে গাড়িতে করে আমাদেরকে পার হতে হবে, তাহলে গাড়ি যদি একবার ফেঁসে যায় তাহলে ভেবে রাখবেন কম করে 7 থেকে 8 ঘন্টায় একটা জায়গায় ফেঁসে থাকবেন। সামনে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ধাবা, যেখানে চা, কফি, মোমো ইত্যাদি পাওয়া যায়। বেশি ভারী খাবার পাওয়া যায় না এখানে। আর এখানে পাশ লগা যতটা জায়গা দেখছেন এইগুলো সব হচ্ছে টেন্ট। এই হচ্ছে চন্দ্রতালে গরম গরম চা। এতটা উচ্চতায় এরকম জায়গাতেও চায়ের দাম নিচ্ছে মাত্র 30 টাকা। আসার সময় আবার একবার খেতে হবে, তা না হলে এই জায়গাতে থাকা মুশকিল। এখন এখানে বাইরে এত বৃষ্টিপাত শুরু হয়েছে না, এই যে ধাবাটা দেখিয়েছিলাম এর মধ্যে চলে আসছি। ভেতরে বেশ এখানে চাটা হচ্ছে, আগুন টাগুন জ্বলছে। আর এখানে কয়েকজনকে দেখছি এখানে অক্সিজেন ক্যান নিয়ে ঘুরছে। আচ্ছা, অক্সিজেন ক্যান কি লাগছে ওখানে, প্রয়োজন হচ্ছে? আমার তো একটু হচ্ছিল বাচ্চা আছে বলে। আচ্ছা, না সবার হচ্ছে না। সবার হচ্ছে না। থাকতো তাহলে জলে কালারটা আসতো আর চারপাশে ভিউটা ভালো লাগতো। প্রচুর টুরিস্ট আসছে এখন ঘুরতে এখানে। তো যারা ভয় পান, যারা হচ্ছে ভাবেন যে চন্দ্রতালে আসবো, রোড কন্ডিশন খারাপ, এখানে ওয়েদার কেমন থাকবে, এখানে যাবো কি যাবো না, তো দেখুন এটা হচ্ছে যে একটা জলজ্যান্ত ছোট্ট একটা প্রমাণ। সামনে কত তুষারপাত হচ্ছে, স্নোফল। ऊपर का व्यू तो भाई जी मस्त है। स्नोफॉल मिला उधर? हमारा फर्स्ट टाइम है, बहुत ज्यादा। आप जाओ, बहुत मजा आएगा आपको। आप लोग कहाँ से आ रहे हो? हम जयपुर से। জয়পুর সে, উত্তরাখণ্ড। এখান থেকে চাইলে আপনারা দুইভাবে যেতে পারবেন, একটা হচ্ছে পায়ে হেঁটে, দ্বিতীয়ত এখানে যে গাড়ি আছে গাড়িতে করে গেলে নেওয়া হয় 150 টাকা পার হেড। আর পায়ে হেঁটে গেলে কোনো কিছু লাগে না, পুরো ফ্রি। কিন্তু পায়ে হেঁটে গেলে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে যেতে পারে যাওয়া আসা। তো এই শর্টকাট ধরে আমরা যদি এগিয়ে যাই অল্প টাইমেই কিন্তু পৌঁছে যাব। এখনের এই মুহূর্তে এখানে কত লাইভ স্নোফল হচ্ছে দেখেছেন তো, অবস্থা পুরো খারাপ। আনন্দও লাগছে, এরকম নাকের মধ্যে রুমাল ঢাকা দিয়ে ঘুরছি। আসলে নাকে ঢাকা দেওয়ার যে কাপড়টা আছে না, সেটা গাড়ির মধ্যে আমরা ফেলে আসছি, কিন্তু অনুভূতি একদম সেই লেভেলের। এটা হলো চন্দ্রতাল যাবার আগে সেই জায়গা যেখান পর্যন্ত গাড়িগুলো আসে। মানে আপনারা শেয়ারিং গাড়িতে আসুন কিংবা প্রাইভেট গাড়িতে আসুন, যদি আসা সম্ভব হয় তাহলে এই জায়গা পর্যন্ত আসতে পারবেন। এরপর থেকে যে জার্নিটা অল্প একটু ডিস্টেন্স, এটা কিন্তু পায়ে হেঁটে কভার করতে হয়। তো আমরা এখন এগিয়ে যাবো এই দিকে। এখনও আমরা অলমোস্ট চলেই আসছি। এই যে তো দেখা যায় চন্দ্রতাল লেক, আর এটা হচ্ছে চন্দ্রতাল লেকে যাওয়ার আগে খুব একটা সুন্দর ভিউ পয়েন্ট। এখানে একটা নোটিশ বোর্ড লেখা আছে, যেটা এখানে আসলে অবশ্যই পড়ে নেবেন। এখানে সামনে পাথরও দেখুন কী লেখা রয়েছে, শ্রী রাধা। এই পাথরের মধ্যে বসা যায় না, লেখা আছে এখানে। তবে সব থেকে কষ্ট কি জানেন, পাহাড় দিয়ে যখন উপরে উঠতে হয় না, ওটাই সব থেকে কষ্টের। নিচে নামতে কোনো অসুবিধা নেই। এখন এই জায়গা থেকে আমরা নিচে নামছি। নিচে রয়েছে একটা নদী, যেটা হচ্ছে চন্দ্রা নদী বলে। সমস্ত মানুষ দেখছেন এই জায়গাতে ওঠানামা করছে। এক কথায় চন্দ্রতাল কথার অর্থ চাঁদের লেক। পাহাড়ের ওপর থেকে এই লেকটিকে ঠিক একটি অর্ধচন্দ্রাকার চাঁদের মতো দেখায়, আর সেই থেকেই এই সুন্দর নামকরণ। এটি ভারতের হিমাচল প্রদেশের লাহৌল স্পিতি জেলার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4300 মিটার, মানে 14,100 ফুট উচ্চতায় অবস্থিত। চারপাশে রয়েছে রুক্ষসূক্ষ্ম পাহাড়, কিছু বরফে ঢাকা পাহাড়, আর তারই ঠিক মাঝখানে এক চিলতে গাঢ় নীল জলরাশির স্বপ্ন পূরণের এই একটা ধাপ। বিশ্বাস করুন, 14,000 ফুট উচ্চতায় দাঁড়িয়ে এত সুন্দর দৃশ্য খুব কম জায়গাতেই দেখতে পাওয়া যায়। এখানকার বাতাস যেমন ঠান্ডা, তেমনই এখানের পরিবেশ একদম শান্ত। এই জায়গার সৌন্দর্য যতটা মুগ্ধ করার মতো, এর থেকেও এই জায়গার ইতিহাস তার থেকেও বেশি রোমাঞ্চকর। হিন্দু পুরাণ অনুসারে মহাভারতের সাথে এই লেকের গভীর সম্পর্ক রয়েছে। কথিত আছে, ধর্মরাজ যুধিষ্ঠির যখন সশরীরে স্বর্গে যাচ্ছিলেন, তখন দেবরাজ ইন্দ্র তার রথ নিয়ে ঠিক এই চন্দ্রতালের তীরের সামনে এসে নেমেছিলেন। শুধু পৌরাণিক কাহিনী নয়, এই জায়গার ভৌগোলিক এবং বাণিজ্যিক গুরুত্ব অনেকটাই বেশি। একটা সময় তিব্বত এবং লাদাখের ব্যবসায়ীদের জন্য স্পিতি উপত্যকার এই পথটি ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্রামস্থল। এছাড়া এটি ভারতের অন্যতম সুরক্ষিত একটি রামসার জলাভূমি। এছাড়া হিমাচলের বিখ্যাত চন্দ্রা নদীর উৎপত্তিস্থলও। এখানে আসার পর মন যতটা শান্ত, ঠিক ততটাই এখান থেকে ফেরার সময় শরীর ক্লান্ত। কাজেই ফেরার সময় রাস্তাটা পায়ে হেঁটে নয়, বরং এখানে ট্যুরিজমের গাড়িতে করেই পাড়ি দিলাম।
নিচে নেমে আসার সময় আমাদের খরচ হলো 200 টাকা পার হেড। তবে টুরিস্টের ভিড় যেহেতু মারাত্মক পরিমাণে, সেই জন্য গাড়ির ভেতরে জায়গা হলো না। তা বলে যে কষ্ট হয়েছে এমনটা কিন্তু নয়। ফেরার সময় গাড়ির ছাদের এই জার্নি আমার কাছে অ্যাডভেঞ্চারাস বলে মনে হয়েছে। চারিদিকের বরফের এবং রুক্ষ পাহাড়কে পেছনে ফেলে রাস্তার বুক চিরে ছুটে যাওয়া, যেটা আমার কাছে স্মৃতি হিসাবে মনে থাকবে আগামী কয়েকটা বছর। এখনের সময় ঘড়ি কাটতে দেখুন 3:12। এখন আমরা ফাইনালি চন্দ্রতল থেকে চলে আসলাম, যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল সেই জায়গায়। আর হাতে পায়ের অবস্থা সত্যি কথা বলতে খুব খারাপ, এত ট্রাফিকের জ্যাম লেগেছে না, যার জন্য এখান থেকে আমাদেরকে হেঁটে যেতে হয়েছে অনেকটা দূরত্ব আসার সময়। সেই জন্য এরকম হচ্ছে গাড়িতে করে আমরা আসলাম। আর ওই গাড়িতে করে উপর থেকে নিচে নামতে আমাদের নিয়েছে 200 টাকা করে পার হেড। তো এরপরে একবারে এখান থেকে গাড়িতে বসে একদম চলে যাবো সোজা একদম মানালি। মাঝখানে একটা জায়গায় দাঁড়াবো খাবার জায়গায়, সব এনার্জি ছেড়ে দিয়েছে, মাঝখানে আর কিছু দেখাবো না। চলুন একদম খাওয়ার জায়গায় গিয়ে দেখা হচ্ছে। প্রায় 1 ঘন্টার মতো জার্নি করে আমরা এখন এসে পৌঁছেছি বাতেল নামে একটা জায়গাতে। সামনে রয়েছে এখানে একটা ব্রিজ খুব সুন্দর, আর তার সাথে এখানে আশেপাশে পরিবেশটাও খুব সুন্দর। এখানে রয়েছে একটা ধাবা, যেটা হচ্ছে চাচা চাচি ধাবা, অনেক দিনের পুরনো, সেই সেকেলের যুগের। যারা এই রাস্তায় যায় মানালি, তারা কিন্তু সবাই কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে কিছু না কিছু খায়। দেখতে পাচ্ছেন এখানে কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই রাস্তায় বেশি কিছু খাবারের কিন্তু হোটেল কিংবা ধাবা টাবা কিন্তু নেই। চলুন এই জায়গাতে কি পাওয়া যায় সেটা দেখি, তারপর যাই হোক খেয়ে মোটামুটি রওনা হতে হবে একদম মানালির উদ্দেশ্যে। এই ধাবাতে কিন্তু অনেক কিছু খাবার দাবার পাওয়া যাচ্ছে দেখলাম, আর ভেতরে এত ভিড় দেখে আসলাম, যেহেতু অনেক দিনের পুরনো সেই জন্য এখানের একটা নাম রয়েছে। এটা হচ্ছে রাজমা চাউল ডাল থালি, 150 টাকা করে নিচ্ছে, আর কোয়ান্টিটি বেশ ভালোই দিয়েছে। ভালোই বানিয়েছে। এরপর একদম লম্বা জার্নি, এবং তারপর আজকের গন্তব্য একদম মানালি, যেখানে রয়েছে আজকে আমাদের রাতের বাসস্থান। কিন্তু এই লম্বা রোড ট্রিপের এই শেষ কয়েকটা ঘন্টায় আমাদের জন্য তোলা ছিল এমন একটা জিনিস, এমন কিছু মুহূর্ত, যেই জিনিসগুলো আমরা গত পর্বের কাজা পর্যন্ত দেখতে পাইনি। শেষ বিকেল থেকে সন্ধেটা সারাক্ষণ একটার পর একটা সাদা সাদা বরফের পাহাড় এবং বাম পাশে নীল জলরাশির নদীর সাথে পথ চলা, সাথে রয়েছে রাস্তার দুই ধারে উঁচু উঁচু বরফের জমাট বাঁধা দৃশ্য, যে জিনিসটা আমাদের বুঝিয়ে দেয় শীতের সময় এই জায়গা কেন বন্ধ থাকে পর্যটকদের জন্য। এই রোড খুব জোর করে হলে ওপেন হয়েছে আজ থেকে কয়েকটা দিন পূর্বে। শীতের সময় যখন এই রাস্তা বরফে ঢেকে থাকে, তখন সম্পূর্ণরূপে সমস্ত টুরিস্টের গাড়ি, হিমাচল পরিবহনের বাস তথা সমস্ত কিছুই স্থগিত রাখা হয়, যতদিন না বরফ গলতে শুরু করে কিংবা রাস্তার উপরে বরফ কাটাই করে গাড়ি চলার উপযোগী করে তোলা হয়। এই রাস্তায় টোটাল কতগুলো ওয়াটার ক্রসিং রয়েছে সেটা গোনা হয়তো অনেকের পক্ষেই সম্ভব হয় না, কারণ এই জার্নিতে আমাদের নজর একটা দিকেই থাকে, সেটা হলো এই ভ্যালির শেষ সৌন্দর্য। এভাবেই আমরা রাত্রি 8টা নাগাদ লাহুল স্মৃতি থেকে বার হয়ে প্রবেশ করলাম মানালির আগে বিখ্যাত অটল টানেলে, যার সৌন্দর্য আরেক রকম সুন্দর। এই টানেলের দৈর্ঘ্য 9.2 কিলোমিটার, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফুট উচ্চতায় অবস্থিত একটা পাহাড়ের নিচে দিয়ে তৈরি হওয়া হাইওয়ে টানেল। ঘড়িতে এখন 11:19। রোড কন্ডিশন খারাপ থাকার জন্য একটু, এবং তার সাথে মারাত্মক পরিমাণে ট্রাফিক থাকার জন্য আমি ফাইনালি এখন এসে পৌঁছালাম এই এত রাতে মানালিতে। এটা হচ্ছে মানালিতে আমাদের হোটেল। খুবই সুন্দর একটা দেখতে পাচ্ছেন বিছানা রয়েছে এখানে, 2টো বালিশ, 2টো কুশান, ব্যাক রেস্ট, ইন্টারকমের ফ্যাসিলিটি, তার সাথে এদিকে রয়েছে 2টো হচ্ছে সোফা চেয়ার, টেবিল রয়েছে, এখানে রয়েছে এলইডি টিভি, চার্জিংয়ের জন্য দুদিকে 2টো পয়েন্ট দেওয়া আছে। তাছাড়া এখানে রয়েছে ওয়ার্ড্রপ, পাশে সুন্দর একটা ড্রেসিং টেবিল এরকম, আর এখানে রয়েছে অ্যাটাচ বাথরুম, গিজার, কোমোড সব কিছু রয়েছে। পাশে এখানে মিরর, এবং তার সাথে নতুন একটা ইউনিক অ্যাটাচ বেসিনও দেওয়া রয়েছে।
8টা কিংবা 9টার মধ্যে যদি পৌঁছে যেতাম এখানে, তাহলে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে ম্যাল রোডটা যা আছে, মানালির যে ম্যাল রোড, সেটাও কিন্তু ঘুরে দেখাতাম। কিন্তু কোনো উপায় নেই, খাওয়া দাওয়া করে এখন ঘুমোতে হবে। খাওয়া দাওয়ার বলে দিয়েছি, যেহেতু রাত্রি হয়েছে, রুমের মধ্যেই মানে রুম সার্ভিস রয়েছে, দিয়ে যাবে। তারপর কালকে সকালবেলায় ঘুম থেকে উঠে মানে ভোর 5টা থেকে 6টার মধ্যে ঘুম থেকে উঠে আমাদেরকে চলে যেতে হবে মানালির বিভিন্ন সাইট সিনের উদ্দেশ্যে। গত 2 দিন ধরে চলা এই ভিডিওটা যেহেতু অনেকটা লম্বা হয়ে গেছে, সেই জন্য মানালির যে পর্ব সেটা কিন্তু পরবর্তী পর্বে আসতে চলেছে। আর আমি এই যে ট্যুরটা যাদের মাধ্যমে করছি, তাদের নাম এবং নাম্বার দেখুন ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, চেক আউট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী পর্বে খুব শীঘ্রই। সবাইকে টাটা।